গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নাবিউল হাসান আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প। আমাদের আজকের গল্প করুণা। যদিও আমরা বলছি ছোট গল্প, কিন্তু ছোট গল্পের মধ্যে করুণা গল্পটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে বড় গল্প বলা চলে। তো এই গল্পটার অনেকগুলো পরিচ্ছেদ রয়েছে। সেই পরিচ্ছেদের আগে আবার ভূমিকা রয়েছে। মানে পুরো গল্পটা বেশ বড় একটা গল্প। এটার আমাদের অনেকগুলো ক্লাস চলবে। তো আজকে প্রথম ক্লাসে আমরা এই গল্পের যে ভূমিকা রয়েছে, মানে ভূমিকার যে অংশ, রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্প নিয়ে এটাকে ভূমিকা হিসেবেই অবতীর্ণ করেছেন। তো ভূমিকার অংশটা আমরা আলোচনা করবো। এর পরবর্তীতে গল্পের যে বিভিন্ন পরিচ্ছেদগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি এই গল্পের যে ভূমিকা সেখানে চলে যাচ্ছি। গ্রামের মধ্যে অনুপ কুমারের ন্যায় ধনবান আর কেহই ছিল না। অতিথিশালা নির্মাণ, দেবালয় প্রতিষ্ঠা, পুষ্করিণী খনন প্রভৃতি নানা সৎকর্মে তিনি ধন ব্যয় করিতেন। তাহার সিন্দুকপূর্ণ টাকা ছিল, দেশবিখ্যাত যশ ছিল ও রূপবতী কন্যা ছিল। সমস্ত যৌবনকাল ধন উপার্জন করিয়া অনুপ বৃদ্ধ বয়সে বিশ্রাম করিতেছিলেন। তাহলে আমরা দেখলাম যেখানে হচ্ছে অনুপ কুমার রায় নামে একজন ব্যক্তি, তার হচ্ছে অনেক অর্থবিত্ত ছিলেন। তিনি অতিথিশালা নির্মাণ করেছিলেন, মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, পুকুর খনন করেছিলেন, মানে বিভিন্ন রকমের সৎ কর্ম তিনি করতেন। মানব সেবায় তিনি হচ্ছেন তার যে অর্থ, সে অর্থ তিনি ব্যয় করতেন। তার অনেক টাকা পয়সা ছিল, অনেক সম্মান ছিল, যশ ছিল, তার রূপবতী কন্যাও ছিল। মানে সবকিছু মিলে খুবই এলিট শ্রেণীর বা খুবই ভালো কাজ করে এরকম একটা মানুষ। তো তিনি তার সমস্ত জীবন পার করার পরে বৃদ্ধ বয়সে আমরা যেটা হয় যে আমরা খুব রিল্যাক্স থাকি বা বিশ্রামে থাকি, তো তিনি সেই জীবনটা অতিবাহিত করছেন। এখন কেবল তাহার একমাত্র ভাবনা ছিল যে কন্যার বিবাহ দিবেন কোথায়। সৎপাত্র পান নাই ও বৃদ্ধ বয়সে একমাত্র আশ্রয়স্থল কন্যাকে পরগৃহে পাঠাইতে ইচ্ছা নাই, তজ্জন্য আজকাল করিয়া আর তাহার দুহিতার বিবাহ হইতেছে না। মানে তার একমাত্র কন্যা, মানে মেয়েকে বিয়ে দিলে মানে কষ্ট, বাবার মনে কষ্ট হয় না, তো এটার জন্য বিয়ে দেওয়ার অত মানে কি বলতো তোড়জোড়ও করতে পারছে না। আবার সৎ পাত্রও পাচ্ছে না মন মতো, যেখানে তার নিজের মেয়েকে বিয়ে দিতে পারবেন। এই নিজের মেয়েকে বিয়ে দিতে মানে বিয়ে দেওয়াটা এখন এখন মূলত তার প্রধান একটা কাজ। এই কাজটা বাকি আছে, বাকি যা কাজ সবকিছু গোছানো আছে। সঙ্গিনী অভাবে করুণার কিছুমাত্র কষ্ট হইত না। সে এমন কাল্পনিক ছিল, কল্পনার স্বপ্নে সে সমস্ত দিনরাত্রি এমন সুখে কাটাইয়া দিত যে মুহূর্ত মাত্র তাহাকে কষ্ট অনুভব করিতে হয় নাই। তাহার একটি পাখি ছিল, সেই পাখিটি হাতে করিয়া অন্তঃপুরের পুষ্করিণীর পাড়ে কল্পনার রাজ্য নির্মাণ করিত। তাহলে দেখেন এই যে তার যে মেয়ে, তার মেয়ের নাম হচ্ছে করুণা। তার করুণার হচ্ছে যে মানে জীবন সঙ্গিনী নেয় বা হচ্ছে তার বিয়ে হচ্ছে না, এটা নিয়ে তার কোনো হেডেক ছিল না। যেহেতু বড় লোকের ঘরে বা ধনীর ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কোনো কিছুর অভাব ছিল না, সে সুখেই থাকতো, ভালোই থাকতো। তার পাখি ছিল, পাখির সঙ্গে সে হচ্ছে গল্প করতো, সময় কাটাতো। তার হচ্ছে যে বিশাল বড় যে বাড়ি, সেই বাড়িতে সে খেলা করতো, এভাবে তার সময়গুলো কেটে যাচ্ছে। কাঠবিড়ালির পশ্চাতে পশ্চাতে ছুটাছুটি করিয়া, জলে ফুল ভাসাইয়া, মাটির শিব গড়িয়া সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত কাটাইয়া দিত। এক একটি গাছকে আপনার সঙ্গিনী, ভগ্নী, কন্যা বা পুত্র কল্পনা করিয়া তাহাদের সত্য সত্যই সেইরূপ যত্ন করিত। তাহাদিগকে খাবার আনিয়া দিত, মালা পরাইয়া দিত, নানা প্রকার আদর করিত এবং তাদের পাতা শুকাইলে ফুল ছড়িয়া পড়িলে অতিশয় ব্যথিত হইত। সন্ধ্যাবেলা পিতার নিকট যা কিছু গল্প শুনিত, বাগানের পাখিটিকে তাহাই শোনানো হইত। এইরূপে করুণা তাহার জীবনের প্রত্যুষকাল অতিশয় সুখে আরম্ভ করিয়াছিল। তার পিতা ও প্রতিবাসীরা মনে করিতেন যে চিরকালই বুঝি ইহার এইরূপ কাটিয়া যাইবে। অর্থাৎ এই যে করুণা যে মেয়েটা, সে একটু চাইল্ডিশ, সে হচ্ছে প্রকৃতির সঙ্গে বা হচ্ছে গাছ, পশু পাখি তাদের সঙ্গে খেলা করতো, তাদের সঙ্গে গল্প করত। যখন গাছের পাতা শুকিয়ে যেত বা ফুল ঝরে যেত, তখন সেটা কষ্ট পেত, কিন্তু এটা তো একটা আসলে প্রকৃতির স্বাভাবিক নিয়ম। সে পানিতে ফুল ভাসিয়ে দিয়ে সে খুব আনন্দ পেত, মাটির শিপ গড়তো, মানে একদম খেলার মধ্যে সে হচ্ছে বড় হয়েছে। খুবই হাসি খুশি একটা সুন্দর অবস্থায় কিন্তু তার বেড়ে ওঠাটা। কিছুদিন পরে করুণার একটি সঙ্গী মিলিল। অনুপের অনুগত কোনো একটি বৃদ্ধ ব্রাহ্মণ মরিবার সময় তাহার অনাথ পুত্র নরেন্দ্রকে অনুপ কুমারের হস্তে সঁপিয়া যান। নরেন্দ্র অনুপের বাটিতে থাকিয়া বিদ্যাভ্যাস করিত। পুত্রহীন অনুপ নরেন্দ্রকে অতিশয় স্নেহ করিতেন। নরেন্দ্রের মুখশ্রী বড়
প্রীতিজনক ছিল না, কিন্তু সে কাহারও সহিত মিশিত না, খেলিত না ও কথা কহিত না বলিয়া ভালো মানুষ বলিয়াই তাহার বড় সুখ্যাতি হইয়াছিল। পল্লীময় রাষ্ট্র হইয়াছিল যে নরেন্দ্রের মতো শান্তশিষ্ট সুবোধ বালক আর নাই, এবং পাড়ায় এমন বৃদ্ধ ছিল না যে তাহার বাড়ির ছেলেদের প্রত্যেক কাজে নরেন্দ্রের উদাহরণ উত্থাপন না করিত। অর্থাৎ এই যে অনুপ রায়, তার কাছে হচ্ছে একজন ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ হচ্ছে মারা যাওয়ার আগে তার যে পুত্র, তার পুত্রের নাম হচ্ছে নরেন্দ্র, সে নরেন্দ্রকে অনুপ কুমারের কাছে দিয়ে যান। তো এই অনুপ কুমারের বাড়িতে থেকেই নরেন্দ্র হচ্ছে পড়াশোনা করে, এবং সে খুবই শান্তশিষ্ট ভদ্র স্বভাবের একটা ছেলে। তো এই ছেলেটাই এই করুণার কিন্তু বন্ধু হয়ে ওঠে, বা কি বলবো, একটা সঙ্গিনী হয়ে ওঠে বাড়ির মধ্যে, যেহেতু তারা একই বাড়িতে থাকে, তাদের মধ্যে একটা খেলার আর কি সঙ্গী তারা দুজন হয়ে ওঠে। এরপরে কি হলো দেখি। কিন্তু আমি তখনই বলিয়াছিলাম যে নরেন্দ্র, তুমি বড় ভালো ছেলে নও, কে জানে নরেন্দ্রর মুখশ্রী আমার কোনো মতে ভালো লাগিত না। আসল কথা এই, অমন বাল্যবৃদ্ধ গম্ভীর সুবোধ শান্ত বালক আমার ভালো লাগে না। অনুপ কুমারের স্থাপিত পাঠশালায় রঘুনাথ সার্বভৌম নামে এক গুরু মহাশয় ছিলেন। তিনি নরেন্দ্রকে অপরিমিত ভালোবাসিতেন, নরেন্দ্রকে প্রায় আপনার বাড়ি লইয়া যাইতেন এবং অনুপের নিকট তাহার যথেষ্ট প্রশংসা করিতেন। অর্থাৎ এই যে নরেন্দ্র, তাকে সবাই ভালোবাসতো, বৃদ্ধরা, শিক্ষকরা বলতো অনেক ভালো ছেলে, ভদ্র ছেলে, শান্তশিষ্ট ছেলে, ওর মতো হও, এরকম একটা ছেলে ছিল নরেন্দ্র। এই নরেন্দ্রই করুণার সঙ্গী। করুণা নরেন্দ্র সহিত সেই পুষ্করিণীর পাড়ে গিয়া কাদার ঘর নির্মাণ করিত, ফুলের মালা গাঁথিত এবং পিতার কাছে সে সকল গল্প শুনিয়াছিল তাহাই নরেন্দ্রকে শুনাইত। কাল্পনিক বালিকার যত কল্পনা সব নরেন্দ্রর ওপর ন্যস্ত হইল। করুণা নরেন্দ্রকে এত ভালোবাসিত যে কিছুক্ষণ তাকে না দেখিতে পাইলে ভালো থাকিত না। নরেন্দ্র পাঠশালে গেলে সে সেই পাখিটি হাতে করিয়া গৃহদ্বারে দাঁড়াইয়া অপেক্ষা করিত। দূর হইতে নরেন্দ্রকে দেখিলে তাড়াতাড়ি তাহার হাত ধরিয়া সেই পুষ্করিণীর পাড়ে সেই নারিকেল গাছের তলায় আসিত ও তাহার কল্পনারচিত কত কি অদ্ভুত কথা শোনাইত। অর্থাৎ এই যে করুণা যে ছিল, করুণা কিন্তু নরেন্দ্র খুব ভালো বন্ধু হয়ে গেল, এবং সে নরেন্দ্রকে পছন্দ করতো, বা নরেন্দ্র যেহেতু তার একমাত্র খেলার সঙ্গী, তো তার জন্য সে ব্যাকুল থাকতো যে কখন নরেন্দ্র স্কুল থেকে ফিরবে, কখন তারা গল্প করবে, পুষ্করিণীর পাড়ে যাবে। হ্যাঁ, তো এরকম তার একটা ব্যাকুলতা বা ভালো লাগা নরেন্দ্রর প্রতি কিন্তু কাজ করতে শুরু করলো। নরেন্দ্র ক্রমে কিছু বড় হইলে কলিকাতায় ইংরাজি বিদ্যালয়ে প্রেরিত হইল। কলিকাতার বাতাস লাগিয়া পল্লীগ্রামের বালকের কতগুলি উৎকট রোগ জন্মিল। শুনিয়াছি স্কুলের বেতন ও পুস্তকাদি ক্রয় করিবার ব্যয় যাহা কিছু পাইত তাহাতে নরেন্দ্রর তামাকের খরচটা বেশ চলিত। প্রতি শনিবারে দেশে যাইবার নিয়ম আছে, কিন্তু নরেন্দ্র তাহার সঙ্গীদের মুখে শুনিল যে শনিবারে যদি কলিকাতা ছাড়িয়া যাওয়া হয় তবে গলায় দড়ি দিয়া মরাটাই বা কি মন্দ। বালকের বাটিতে গিয়া অনুপকে বুঝাইয়া দিল যে সপ্তাহের মধ্যে 2-3 দিন বাড়িতে থাকিলে সে পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারিবে না। অনুপ নরেন্দ্রের বিদ্যাভ্যাসের অনুরাগ দেখিয়া মনে মনে ঠিক দিয়া রাখিলেন যে বড় হইলে সে ডেপুটি ম্যাজিস্ট্রার হইবে। অর্থাৎ এই যে নরেন্দ্র, সে কিন্তু একটা সময় বড় হওয়ার পর পড়াশোনার জন্য কলকাতায় গেল, কলকাতায় তাকে পাঠানো হলো। তো বলা হচ্ছে যে গ্রামের ছেলেরা যখন কলকাতায় যায়, এই যে শহরের যে আদব কায়দা বা শহরের কিছু নিয়ম কানুন, তো এগুলোর কারণে হচ্ছে মানে বিভিন্ন রকমের চেঞ্জেস হয়, তারা তামাক খাওয়া শুরু করে, হ্যাঁ, নতুন একটা পরিবেশে নতুন বিষয়গুলোর সাথে আসলে অ্যাডজাস্ট করতে শুরু করে। তো এরকম নরেন্দ্র বলতেছে যে, মানে নরেন্দ্র শুনছে যে কলকাতায় একটা দিন ছুটির দিন শনিবার, তো তখন যদি বাড়িতে আসে তখন তো কলকাতা সে মজাটা, কলকাতা সে ভাইবটা সে পাবে না, ওই দিন ক্লাস বন্ধ থাকে। তো সে বাড়িতে এসে বললো যে সপ্তাহে 2 দিন যদি আমি বাড়িতে থাকি তাহলে তো আমি পরীক্ষা পাশ করতে পারবো না। তো এখান থেকে মনে করছে অনুপ বাবু যে ওর তো পড়াশোনার প্রতি অনেক আগ্রহ, পড়াশোনার জন্য এত বড় স্যাক্রিফাইস করতে চাচ্ছে, এই ছেলে তো একদিন ডেপুটি ম্যাজিস্ট্রার হবেই। তখন 2-1 মাস অন্তর নরেন্দ্র বাড়িতে আসিত, কিন্তু এ আর সেই নরেন্দ্র নহে। পানের পিঠে ওষ্ঠাধর প্লাবিত করিয়া মাথায় চাদর বাঁধিয়া 2 পার্শ্বের 2 সঙ্গীর গলা জড়াইয়া ধরিয়া কনস্টেবলদের ভীতিজনক যে নরেন্দ্র প্রদোষে কলিকাতার গলিতে গলিতে মারামারি খুঁজিয়া বেড়াইত। গাড়িতে ভদ্রলোক দেখিলে কদলীর অনুকরণে বৃদ্ধ অঙ্গুষ্ঠ প্রদর্শন করিত, নিরীহ পান্থ বেচারিদিগের দেহে ধূলি নিক্ষেপ করিয়া নির্দোষীর মতো আকাশের দিকে তাকাইয়া থাকিত, এসয়ে নরেন্দ্র নহে, অতি নিরীহ আসিয়াই অনুপকে টিপ করিয়া প্রণাম করে। মানে বলা হচ্ছে যে এই যে অনুপ, মানে এখনকার যে অনুপ, এই অনুপ কিন্তু আর আগের অনুপ নেই। বলা হচ্ছে যে অনুপের আগের যে অনুপ হচ্ছে এই যে শান্ত শিষ্ট বা হচ্ছে খুব ছিল, সরল প্রকৃতির ছিল, এখন কিন্তু আর সে সেরকম নয়। বলতেছে আসিয়াই অনুপকে
ঠিপ করিয়া প্রণাম করে। অর্থাৎ সে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে তার আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, ব্যবহারের মধ্যে। তো কি ধরনের চেঞ্জ হলো সেটা আমরা আরো দেখতে পাবো সামনে আগালে। কোনো কথা জিজ্ঞাসা করিলে মৃদু স্বরে নতমুখে অতি দীনভাবে উত্তর দেয় এবং যে পথে অনুপ সর্বদা যাতায়াত করেন সেইখানে একটি ওয়েস্টার ডিকশনারি এবং তৎসদৃশ্য অন্য কোনো দীর্ঘিকায় পুস্তক খুলিয়া বসিয়া থাকে। অর্থাৎ মানে সে তার আচার আচরণের মধ্যে বোঝাতে চায় যে সে কলকাতা থেকে এসেছে, সে অনেক জ্ঞানী, সে হচ্ছে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, এভাবে তার চলন বলনের মধ্যে পরিবর্তন এসেছে। নরেন্দ্র বহুদিনের পর বাড়িতে আসিলে করুণা আনন্দে উৎফুল্ল হইয়া উঠিত। নরেন্দ্রকে ডাকিয়া লইয়া কত কি গল্প শুনাইত। বালিকা গল্প শুনাইতে যত উৎসুক, শুনিতে তত নহে। কাহারও কাছে কোনো নতুন কথা শুনিলেই যতক্ষণ না নরেন্দ্রকে শুনাইতে পাইত ততক্ষণ উহা তাহার নিকট বোঝাস্বরূপ হইয়া থাকিত। অর্থাৎ এই যে করুণা খুব এক্সাইটেড থাকতো কখন নরেন্দ্র বাড়ি আসবে, নরেন্দ্রকে সে এই যে জমানো কথাগুলো সে বলবে, এগুলো না বলতে পারলে তার কাছে এগুলো বার্ডেন মনে হতো এগুলো মানে ওজন মনে হইতো তার কাছে। কিন্তু করুণার এইরূপ ছেলে মানুষইতে নরেন্দ্রর বড়ই হাসি পাইত। কখনো কখনো সে বিরক্ত হইয়া পালাইবার উদ্যোগ করিত। নরেন্দ্র সঙ্গীদের নিকটে করুণার কথা প্রসঙ্গে নানাবিধ উপহাস করিত। নরেন্দ্র বাড়ি আসিলে পণ্ডিত মহাশয় সর্বাপেক্ষা অধিক ব্যগ্র হইয়া পড়েন। এমনকি সেদিন সন্ধ্যার সময়ও গৃহ হইতে নির্গত হইয়া বাসঝড়ময় পল্লীপথ দিয়া রাম নাম জপিতে জপিতে নরেন্দ্রর সহিত সাক্ষাৎ করিতে যাইতেন। নরেন্দ্রকে বাড়িতে নিমন্ত্রণ করিয়া লইয়া নানাবিধ কুশল সংবাদ লইতেন। অর্থাৎ এই যে নরেন্দ্র সে কলিকাতায় লেখাপড়া করতে গেছে, গ্রামে কিন্তু তার অন্যরকম একটা সম্মান, অন্যরকম একটা একটা কদর। তো শিক্ষক তার সঙ্গে দেখা করতে আসেন, যখন সে কলকাতা থেকে গ্রামে আসেন তার বাড়িতে সে নিমন্ত্রণ করে তাকে দাওয়াত দিয়ে খাওয়ায়। আবার হচ্ছে এই যে নরেন্দ্র কিন্তু এই যে করুণার যে মেয়েটা তার একটা সময়কার সঙ্গী ছিল, কিন্তু করুণার এই যে এখনো যে চাইল্ডিশ স্বভাব, ছেলে মানুষের স্বভাব, এটাতে সে হাসে, সে বন্ধু বান্ধবের কাছে উপহাস করে বা পরিহাস করে করুণার এসব আচার আচরণ, এগুলো নিয়ে আর কি হাসি ঠাট্টা করে, এরকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এই পণ্ডিতের কথা শুনিয়া দু একজন সঙ্গী নরেন্দ্রকে তাহার টিকি কাটিতে পরামর্শ দিয়াছিল। এই বিষয় লইয়া গম্ভীরভাবে অনেক পরামর্শ ও অনেক ষড়যন্ত্র চালিয়াছিল, কিন্তু দেশে নরেন্দ্রর তেমন দোদণ্ড প্রতাপ ছিল না বলিয়া পণ্ডিত মহাশয়ের টিকিটি নির্বিঘ্নে ছিল। এইরূপে দেশে আদর ও বিদেশে আমোদ পাইয়া নরেন্দ্র বাড়িতে লাগিল। নরেন্দ্রের বাল্যকাল অতীত হইল। অর্থাৎ নরেন্দ্র যে একটা সময় মানুষের প্রতি শ্রদ্ধাশীল ছিল, নম্র ছিল, ভদ্র ছিল, তার মধ্যে অহংকার ছিল না, এগুলো পরিবর্তন হতে লাগলো। সে কলকাতায় গেছে, মানুষ যখন তাকে দাম দিতে শুরু করলো বা এক্সট্রা কনসার্নের জায়গা থেকে যখন তার টেক কেয়ার করা শুরু করলো, তখন কিন্তু তার মধ্যে ভাব বা গাম্ভীর্য, ঔদ্ধত্য, এই বিষয়গুলো কিন্তু তার মধ্যে চলে আসলো। অনুপ এখন অতিশয় বৃদ্ধ, চক্ষে দেখিতে পান না, শয্যা হইতে উঠিতে পারেন না, এক মুহূর্ত করুণাকে কাছছাড়া করিতেন না। অনুপের জীবনের দিন ফুরাইয়া আসিয়াছে, তিনি নরেন্দ্রকে কলিকাতা হইতে ডাকাইয়া আনিয়াছে। অন্তিমকালে নরেন্দ্র পণ্ডিত মহাশয়কে ডাকাইয়া তাহাদের হস্তে কন্যাকে সমর্পণ করিয়া গেলেন। অনুপের মৃত্যুর পর সার্বভৌম মহাশয় নিজে পৌরোহিত্য করিয়া নরেন্দ্রের সহিত করুণার বিবাহ দিলেন। তাহলে দেখেন এই যে অনুরূপ বাবু যখন মানে মৃত্যুর একদম কাছাকাছি চলে এসেছেন, তখন তিনি নরেন্দ্র এবং পণ্ডিত মশাইকে ডেকেছিলেন তার কাছে এবং তার কন্যার দায়িত্ব তাদের কাছে দিয়ে গেছেন। তো এই যে পণ্ডিত মশাই যিনি ছিলেন, তিনি অনুপের সাথে করুণার কিন্তু নিজ দায়িত্বে বিবাহ দিলেন। তো এইটা ছিল হচ্ছে গল্পের ভূমিকা। এরপরে গল্পের ঘটনা কোন দিকে এগোলো সেগুলো আমরা গল্পের পরিচ্ছেদগুলো পড়লে জানতে পারবো। তো সেই পরিচ্ছেদগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।